মাধবপুর নামক এক গ্রামে আখি, রাখি এবং নীলা নামের তিন বোন ওদের দাদির সাথে বসবাস করত। দাদি আখি ও রাখিকে অনেক ভালোবাসতো, কিন্তু নীলাকে একদমই পছন্দ করত না। দাদির ভালোবাসা পাওয়ার জন্য নীলা সারাক্ষণ দাদির কথা মতো সব কাজ মেনে নিয়ে করত, কিন্তু তবুও কখনোই দাদি নীলাকে একটু আদর করত না। একদিন আখি ও রাখিকে শপিং করতে নিয়ে আসে। আখি ও রাখিকে ডাকতে শুরু করে, নীলা, আমার রাজকন্যা নাতনিরা কোথায়? তোরা দেখ, তোদের জন্য কত সুন্দর সুন্দর ড্রেস, লিপস্টিক আর নেল পলিশ ও এনেছি। তাড়াতাড়ি আয়। আরে আখি দেখ, আমরা তো কিছুদিন আগেও 50,000 টাকার শপিং করেছি। দাদি আজকে বাইরে গেছে আমাদের জন্য আবারও শপিং করে। দাদি, তুমি আমাদের এত ভালোবাসো। তোরা তো আমার চোখের মণি। তোদের জন্য না আনলে আর আনবই বা কার জন্য? তোরা খুশি তো? এদিকে নীলা ওর দাদির আসার আওয়াজ শুনে দাদির জন্য আর দুই বোনের জন্য চা বানিয়ে নিয়ে আসে। কিন্তু তখনই নীলা পা পিছলে পড়ে যায় ওদের নতুন ড্রেসের ওপরে। এতে নীলার হাতে গরম চা পড়ে হাত পুড়ে যায়। কিন্তু দাদি উল্টো নীলাকে অনেক মারতে শুরু করে। তুই কি আমার প্রাণের নাতনি দুটোকে মারতে চেয়েছিলি? তাই তো ওদের ওপর গরম চা ফেলে দিলি। আমার ছেলে আর বৌমাকে তো খেয়েছিস, এদেরও খাবি নাকি? যা, বরফ নিয়ে আয়। দাদি, সব সময় কেন আমাকে অপয়া অলক্ষী বলো? আপনাকে খুশি করার জন্য আপনার কথা মতো সব কিছু করি। আমি তো আপনার অবাধ্য নই। আখি আর রাখি তো সব সময় ঘুরে বেড়ায়, শপিং করে টাকা নষ্ট করে, আপনার কথাও শোনে না, কিন্তু তবু আপনি ওদেরকে ভালোবাসেন। সেদিন গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে মা বাবা মারা যায়, এতে আমার কি দোষ ছিল? আরে অপয়া, তোর জন্যই তো জন্মদিনের কেক আনতে গিয়ে আমার ছেলে আর বৌমা মারা গিয়েছে। তোর জন্মদিনের জন্যই তো আমার এই দুই নাতনি আখি আর রাখির সঙ্গে কখনো তুই তুলনা করবি না। তুই অপয়া, আমার চোখের সামনে থেকে দূর হ। তারপর নীলা মন খারাপ করে ঘরে চলে আসে আর ওর বাবা মাকে মনে করে কান্না করতে থাকে। বাবা, আমাকে রেখে তোমরা কেন চলে গেলে? তাদেরকে কোনো কিছু করেই বোঝানো যাচ্ছে না, তারা কোনোভাবেই আমাকে ভালোবাসছে না। সে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। এভাবেই সময় কাটতে থাকে। একবার দাদি অনেক অসুস্থ হয়ে পড়ে, তার শরীর অনেক বেশি খারাপ হয়ে যায়। তখন সে তার দুই নাতনিকে আখি ও রাখিকে ডেকে বলে, আখি ও রাখি, আমার ভালোবাসার নাতনি, আমার শরীর ভালো না। আমি জানি তোমরা আমাকে অনেক ভালোবাসো। আমার শরীরটা সুস্থ করতে হলে জাদুর নেল পালিশের নদী থেকে নিয়ে আসতে হবে। সেখানে যেতে হলে তোমাদের অনেক বিপদে পড়তে হবে, কিন্তু আমি জানি তোমরা আমার জন্য সব করতে রাজি। দাদি, কিসের জাদুর নদী? নেল পলিশের জাদুর নদী? আমরা তো কিছুই বুঝতে পারছি না। এখান থেকে দূরের জঙ্গলে সোনা ও রূপার নেল পলিশের নদী আছে, ওগুলো জাদুর নেল পলিশ। আমার হাত যে ব্যথায় অবশ হয়ে গিয়েছে, ওই নেল পলিশে লাগালেই আমি সুস্থ হয়ে যাব। কিন্তু ওই নদীতে যেতে হলে সামনে অনেক বিপদে পড়তে হবে। এতটুকু বলতেই আখি ও রাখি ঘর থেকে বেরিয়ে পড়ে। দাদি মনে করে আখি আর রাখি হয়তো তার জন্য নেল পলিশ আনতে বেরিয়ে পড়েছে। কিন্তু ঘর থেকে বেরিয়ে গেলে আখি বলল, এই দাদি বলেছিল ওই সোনার রূপার নেল পলিশ আনতে গেলে অনেক বিপদে পড়তে হবে। তাহলে আমাদের নিজের জীবনের ঝুঁকি নিয়ে ওই বুড়ো দাদুর জন্য আমরা কেন মরতে যাব? ওইসব নেল পলিশ আনতে কেন যাব বলতো? দাদির তো এমনিও বয়স হয়েছে, আমরা দাদিকে দিয়ে করবই বাকি। দাদির যত টাকা পয়সা সম্পত্তি সব তো আমাদের নামে দিয়ে দিয়েছে।
আর ঘরের যে কাজ আছে সেগুলো তো নীলাকে দিয়েই করাবো। কি বলিস তুই? হ্যাঁ, একদম ঠিক বলেছিস। এই জঙ্গলে কত কিছু থাকে। নদীতে কুমির, সাপ অনেক কিছু থাকতে পারে। আমরা ওই নদীর কাছে যাব না। শোন, দাদি মরলে মরুক, তা দেখে আমাদের কোনো প্রয়োজন নেই। আমার এক বান্ধবীর বার্থডে পার্টি আছে, চল আমরা সেখানেই যাই। তখন তারা ভাবে, শোন, আমরা তাদের কাছে গিয়ে বলবো আমরা কোনো নদী পাইনি। আর দাদি তো আমাদের চোখ বন্ধ করে বিশ্বাস করেন, ভালোবাসেন। ওরা দুজন হেসে হেসে কথা বলছিল। এইসব কথা শুনে ফেলে নীলা। তখন ওদের সামনে এসে দুই বোনকে জোরে এক থাপ্পড় মারে আর বলে, শেষে তোমরা এতটা স্বার্থপর হলে কিভাবে? যে দাদি তোমাদের এত ভালোবাসে, তোমাদের দাদির জন্য তোমরা এতটুকু করতে পারলে না? শোন, এত বড় বড় কথা বলিস না। ওই বুড়ির এখনই মরার সময় হয়েছে, তার জন্য আমাদের জীবন কেন আমরা ঝুঁকিতে ফেলবো? আমাদের পার্টিতে যাওয়ার সময় হয়েছে, আর তোর যদি এতই দরদ থাকে, তুই জানা ওই নেল পলিশের নদী থেকে জাদুর সোনার উপর নেল পলিশ এনে তুই তোর দাদিকে সুস্থ করে তোল না হয়। হ্যাঁ, আমি তো যাবই। আমি দাদিকে এত কষ্ট পেতে কিছুতেই দেখতে পারবো না। আমি দাদিকে যে করেই হোক সুস্থ করে তুলবো। তারপর নীলা বেরিয়ে পড়ে সেই জাদুর সোনা রূপার নেল পলিশের নদীর দিকে। সেই জঙ্গলে প্রবেশ করতেই এক বিশাল বড় ভালুক প্রকট হয়। ভালুকটা নীলার উপর হামলা করে, কিন্তু নীলা অনেক বুদ্ধি করে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। কিছু দূর পর দেখতে পায় সেখানে অনেক অনেক বিষাক্ত সাপ। নীলা কোনো রকম সেখান থেকে পালিয়ে নিজের প্রাণ বাঁচায়। অনেক বিপদের সম্মুখীন হয়ে অবশেষে নীলা সেই জাদুর সোনা ও রূপার নেল পলিশের নদী খুঁজে পায়। কিন্তু যখনই নীলা সেখান থেকে নেল পলিশ নিতে যাবে, সেখানে এক ভয়ানক ডাইনি উপস্থিত হয়। ডাইনি নীলাকে বলে, এই পরিবেশে যে আসে সে আর জান নিয়ে ফেরত যায় না। এখন আমি তোকে খেয়ে ফেলবো। হা হা হা। আমাকে খাওয়ার ইচ্ছা? আচ্ছা, তুমি আমাকে খেয়ে নিও, কিন্তু তুমি দয়া করে এই নদী থেকে কিছুটা নেল পলিশ দিয়ে দাও। আমার দাদি অনেক অসুস্থ, তার হাত নাড়াতে পারছে না, কিছু খেতে পারছে না, তার কষ্ট আমি দেখতে পাচ্ছি না। আমি দাদিকে নেল পলিশ দিয়ে আবারও তোমার কাছে ফিরে আসব। আমি তো এমনিতেই মানুষকে বিশ্বাস করি না, কিন্তু তোকে দেখে মনে হচ্ছে সত্যি বলছিস। নিয়ে যা, উপরে নেল পালিশ এইগুলো দাদির হাতে লাগালেই তোর দাদি সুস্থ হয়ে যাবে। আর তোর কথা মনে রাখিস, নেল পলিশ দিয়েই ফিরে আসবি। এরপর নীলা খুব খুশি মনে সেই জাদুর সোনার রূপার নেল পলিশের নদী থেকে নেল পলিশ নিয়ে বাড়ি ফিরছিল। তখনই রাস্তায় আখি ও রাখি নীলাকে আটকে দেয় এবং নীলাকে অনেক মারধর করে। সেই জাদুর সোনার রূপার নেল পলিশ নিয়ে ঘরে ফিরে এসে আখি ও রাখি ওদের দাদিকে বলে, দাদি, এই নাও জাদুর সোনার রূপার নেল পলিশ। এগুলো নিতে আমাদের কত কষ্ট হয়েছে, তবু আমরা আমাদের জীবনের পরোয়া না করে তোমার জন্য নিয়ে এসেছি। তারপর তার দাদি ওই হাতে ও পায়ে সোনা রূপার নেল পলিশ লাগায়। দাদি একদম সুস্থ হয়ে যায়। দাদি সুস্থ হয়ে উঠে দাঁড়িয়ে আখি ও রাখিকে এক থাপ্পড় দিয়ে বলে, তোমরা কি আমাকে বোকা ভেবেছো? আমি তোমাদের সব কথা শুনেছি। আমি জানি নিজের জীবনের ঝুঁকি নিয়ে তোমরা নেল পলিশ আনোনি। নীলা নিজের জীবনের ঝুঁকি নিয়ে নেল পলিশ নিয়ে এসেছে, কিন্তু নীলা, তুমি কেন ওই ডাইনিকে নিজের জীবন দিয়ে আমার জন্য নেল পলিশ আনতে গেলে? এখন তো তোমাকে ওই ডাইনি খেয়ে ফেলবে। আমি আপনাকে ভালোবাসি। আপনার ভালোবাসা ছাড়া আমার আর কিচ্ছু পাওয়ার নেই। এখন আমাকে ডাইনি যদি মেরে ফেলে তাতেও আমার কোনো দুঃখ নেই। তখনই সেখানে এক পরী প্রকট হয় আর বলে, তুরি, তোমাকে আমি পরীক্ষা করেছিলাম। আমি সেই ডাইনি আর আমি আসলে এক পরী। তুমি পরীক্ষায় পাশ হয়েছো, তোমাকে কোথাও যেতে হবে না। তুমি তোমার দাদির সাথে তোমার জীবনে আনন্দে কাটাতে পারো। এই বলে পরী উধাও হয়ে যায়। তখনই দাদি আখি ও রাখিকে বলে,
তোমরা অনেক সুখের জীবন কাটিয়েছো। এখন থেকে তোমরা স্টোর রুমে থাকবে। তোমাদের ১ টাকাও আমি দিব না। আর যদি এই বাড়িতেই থাকতে হয় তাহলে ঘরের সব কাজ তোমাদেরই করতে হবে। এভাবেই আখি ও রাখি তাদের কর্মফলের শাস্তি পেয়ে যায়। আর নীলা ভালো মনের হওয়ায় তার দাদির ভালোবাসা পেয়ে বাকিটা জীবন আনন্দে কাটাতে থাকে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না।